আজকে আমরা গুরুত্বপূর্ণ ব্যাংক থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষার জন্য যে সকল প্রশ্নগুলো বারবার আসতে পারে বা বারবার এসছে এমন কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব এবং এমন কিছু প্রশ্নের ডেপথে গিয়ে সেই জায়গার গ্রামারগুলো একটু বোঝার চেষ্টা করব। সেই জায়গায় গ্রামারটা কিভাবে ফোকাস করে আসে, সেই জায়গার প্রশ্নগুলো কোন দিকে ফোকাস করে আসে এবং সেই প্রশ্নগুলোকে সহজে সমাধানের উপায়টা কি সেটা আমরা দেখার চেষ্টা করব আজকে। এবং সেই পরিক্রমায় আমরা একটা একটা করে প্রশ্ন যখন দেখব সেই প্রশ্নগুলো আস্তে আস্তে সেটা কেন হলো, কিভাবে হয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সেই জাতীয় আরো কয়েকটা প্রশ্ন যদি আসে তাহলে সেগুলো যদি সলভ করতে পারি, কিভাবে সলভ করতে পারি সেই কৌশলগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো চলুন আজকের ক্লাসের প্রথম প্রশ্নটিতে যাই। দেখুন বলা হচ্ছে যে ক্যান ইউ টেল মি হোয়ার এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সে বলা হচ্ছে ক্যান ইউ টেল মি হোয়ার ড্যাশ which of the following is the best clause in this above sentence। তো এই যে ক্যান ইউ টেল মি ড্যাশ কথাটা বলা হচ্ছে which ড্যাশ, এরপরে কোন সেন্টেন্সটা বসবে বা কোন ক্লজটা বা কোন জায়গাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে বসতে পারে। ডাজ মিস্টার আলী লিভ, মিস্টার আলী ডাজ লিভ, মিস্টার আলী লিভস, মিস্টার আলী লিভস মিস্টার আলী। তো এই যে চারটা অপশন আছে এর মধ্যে যদি আমরা বলি এই প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে। আচ্ছা, একজন কমেন্ট করে ফেলেছেন অলরেডি, খুব সম্ভবত সায়েমা বিশ্বাস। হ্যাঁ, ইউ আর রাইট, বাট স্টিল আমি এটাকে একটু মানে অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কেন একটা অ্যান্সার হলো, বাকিগুলো কেন অ্যান্সার হলো না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা, আশা করছি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো যেটা বলছিলাম যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি প্রথম অংশের উত্তরে যাই যে ক্যান ইউ টেল মি হোয়ার, এতটুকুর মধ্যেই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন বা একটা প্রশ্ন বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স হতে যাচ্ছে। এখন আমরা কি জানি প্রশ্নবোধক সেন্টেন্সে কি হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, যে অক্সিলারি ভার্বটা আগে বসে, সবসময় অক্সিলারি ভার্বটা আগে বসে। তাহলে আমি যদি বলি, আচ্ছা আমি খুব দূর থেকে হয়তো বা নামটা ঠিকভাবে পড়তে পারছি না, যাই হোক কিছু একটা হবে। তো যেটা বলছিলাম যে যখন আমি বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে, কিন্তু এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নে কিন্তু অলরেডি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন তার পরের অংশটাকেও যদি আমি ইন্টারোগেটিভ বানাতে যাই তাহলে সেটা ডাবল ইন্টারোগেটিভ হয়ে যাবে, সেটা আসলে আননেসেসারি বা রিডান্ডেন্সি হয়ে যাবে বা বাহুল্য দোষ হয়ে যাবে। সেই জন্য সেই দোষে যাতে আমরা দোষী না হই সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাটে প্রথমে অক্সিলারি ভার্বটা আনা যাবে না। তাহলে দেখি কোনটা কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাটে আসে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাটে আসে, এটা আনা যাবে না। তারপরে আমি যদি বলি এটাও আনা যাবে না। এরপর আমি যদি বলি মিস্টার আলী ডাজ লিভ, মিস্টার আলী লিভস। এখন মিস্টার আলী লিভস বললেই তো কাজটা হয়ে যায়, আবার ডাজ এর প্রয়োজন কিন্তু হয় না। লিভ এখানে অলরেডি একটা ভার্ব আছে, সেজন্য ডাজ আমার দেওয়ার প্রয়োজন নাই। তাহলে যদি আমি অ্যান্সারটা বলি এখানে প্রপার অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার সি, যেটা খুব সম্ভবত আমি যদি নামটা একটু ভালো করে পড়ি শ্যামা বিশ্বাস, এক্স্যাক্টলি শ্যামা বিশ্বাস এটা প্রথমে অ্যান্সার করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। এরপরের কোয়েশ্চেনটায় যদি আমরা যাই আজকের, যে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য গ্রেট আমেরিকান স্টোরি রাইটার ও হেনরি। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় চাকরি পরীক্ষা আসে, ব্যাংক থেকে শুরু করে অনেক জায়গায় চাকরি পরীক্ষা এই প্রশ্নটা আসে। এই প্রশ্নটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এই প্রশ্নটা সচরাচর স্টুডেন্টরা বলে থাকে যে চাকরি পরীক্ষা লিটারেচার অংশটা নাকি খুবই কঠিন, অনেকে পারে না, অনেকে লিটারেচার অংশটা নিয়ে ভয় পায়। এই জাতীয় অংশগুলো আমরা যদি টেকনিক্যালি হ্যান্ডেল করি আমরা কিন্তু খুব সহজে জিনিসটার অ্যান্সার করতে পারবো। সেই টেকনিকটা কি অবশ্যই আপনারা জানেন, যে মোটামুটি আমি একটু চেষ্টা করি আমার যে কোয়েশ্চেনগুলো আছে যেগুলো সলভ করি বা ক্লাসের মধ্যে আমি একটু টেকনিক দিয়ে মনে রেখে দেওয়ার চেষ্টা করি। সেই জায়গায় সেই পরিক্রমায় আজকেও কিন্তু আমি সেই চেষ্টাটা একটু হলেও করতে পারি। সেই চেষ্টাটা কি দেখেন তো, বলা হচ্ছে ও হেনরি তার পুরো নাম কি? তার পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। এখন এটাকে আমরা মনে রাখতে পারি কিভাবে? যদি একটু খেয়াল করে দেখেন, যারা হ্যারি পটার সিরিজটি দেখেছেন তারা খুব ভালো করে মনে করতে পারবেন, তারা খুব ভালো করে রিলেট করতে পারবেন জিনিসটা, যে হ্যারি পটারের মধ্যে হ্যারি পটার যে নায়কটি ছিলেন বা হ্যারি পটার যে সিরিজটি ছিল সেটার যে নায়কটি ছিলেন বা যিনি আসলে এটার প্রধান চরিত্র ছিলেন, তার যে চশমাটা আছে সেই চশমার শেপটা কিন্তু ওভাল শেপের বা গোল শেপের, ও শেপের, ও এর মতো দেখতে বা গোল শেপের বা ওভাল শেপের। তাহলে যদি আমি দেখি এখানে তার নামের পূর্বে একটা ও আছে,
এবং এই পোর্টার যার নামে আছে সেই তো নিশ্চয়ই গোল চশমা পরে, তাহলে ও হেনরি হচ্ছে অস্কার কি বলে উইলিয়াম সিডনি পোর্টার, অর্থাৎ হ্যারি পটারের সাথে যদি তার চশমার সাথে আমি রিলেট করে এটাকে মনে রাখার চেষ্টা করি, খুব একটা কিন্তু খারাপ বোধ হয় না জিনিসটা। জানাবেন তো কেমন লাগলো, জিনিসটা কি মনে রাখা যায় কিনা সহজ করে ভাবে, যে ও হেনরির তাহলে পুরো নাম হয়ে যাচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। এর পরের কোয়েশ্চেনটায় যদি যাই আমরা, nowadays many villagers are light dash electricity which is the correct preposition in the above blank। তাহলে এই জায়গায় বলা হচ্ছে যে nowadays most of the many villagers are light dash electricity, এখানে দুটো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হতে পারে, একটা হচ্ছে লাইট বাই, একটা হচ্ছে লাইট উইথ। যদি আমি বলি যে লাইট উইথ অর্থ কি এবং লাইট বাই অর্থ কি, লাইট বাই এবং লাইট কি লিখলাম এটা তো হলো না, লাইট বাই এবং লাইট উইথ, এই যে দুটো কথা আমি বললাম, দুটো কথার মধ্যে দুটো ওয়ার্ড আছে, দুটোই কিন্তু সঠিক। লাইট বাইও সঠিক, লাইট উইথও সঠিক। লাইটের সাথে বাইও বসতে পারে, লাইটের সাথে উইথও বসতে পারে। কখন লাইটের সাথে বাই বসবে, কখন লাইটের সাথে উইথ বসবে? লাইট বাই হয় যখন ফিজিক্যালি বা দেখতে আলোকিত করছে এমন কিছু, ধরেন আলো দ্বারা আলোকিত হচ্ছে এমন কিছুর ক্ষেত্রে লাইট বাই হয়। কিন্তু যদি আলোকিত করাটা বোঝায় শিক্ষা দ্বারা, মেধা দ্বারা, প্রজ্ঞা দ্বারা, তাহলে লাইটের সাথে উইথ হয়। তাহলে আলো দ্বারা আলোকিত করাকে যদি আমি বোঝাই, আলো দ্বারা আলোকিত করা, আলো দ্বারা আলোকিত করা, আলোকিত করা, তাহলে লাইট বাই। এবং আমি যদি বলি শিক্ষা অথবা মেধা দ্বারা আলোকিত করাকে যদি বোঝানো হয়, তাহলে লাইট উইথ হয়ে যায়। তাহলে এই জিনিসটা কি হয়ে যায় এই সেন্টেন্সের মধ্যে, লাইট বাই, কারণ কি বলে নাওয়াডেজ মেনি ভিলেজার্স আর লাইট বাই ইলেকট্রিসিটি, কারণ আলো দ্বারা আলোকিত করাকে বোঝানো হচ্ছে। এখন যদি আলো দ্বারা আলোকিত না করে অন্য কিছু বোঝানো হতো, কি বোঝানো যেত? যে আমি যদি বলতাম যে নাওয়াডেজ, আমি যদি বলতাম নাও এ ডেজ many villages are light dash education। তাহলে কি হতো? nowadays many villages are light dash education। তাহলে কি হতো এখানে? তাহলে এই জায়গায় হয়ে যেতে পারতো লাইটের সাথে কি উইথ, কারণ শিক্ষা দ্বারা আলোকিত করার ক্ষেত্রে উইথ বসে। আশা করছি ব্যাপারটা স্পষ্টত বুঝতে এবং ধরতে পেরেছেন। তাহলে এই জায়গায় যে বাই ছিল কেন বসেছে এবং লাইটের সাথে উইথও কখন বসে সেটাও আমরা দেখে ফেললাম। এরপর যদি দেখি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, এখানে চারটা সেন্টেন্সের মধ্যে যখন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, এই সেন্টেন্সটা, এই চারটা সেন্টেন্সের মধ্যে প্রতিটাই কিন্তু প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। মানে এই প্রশ্নটার যে সেন্টেন্সটা আছে সেটা প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, এবং এই সেন্টেন্সটা বুঝলে আমরা গ্রামার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেকটাই বুঝে যাই। বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে যদি কোনো একটা সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়, যদি কোনো সাবজেক্ট প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হয়ে যায়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হয়ে যায়। তাহলে যদি একটু খেয়াল করে দেখি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আমার প্রথমে খুঁজে বের করতে হবে সাবজেক্ট এখানে কোনটা। দেখেন তো, ওয়ান অফ একটা কথা বলছে, আবার মাই ফ্রেন্ডস একটা কথা বলছে। তাহলে এখানে আমি একটা নাউন দেখতে পাচ্ছি, আবার আরেকটা সাবজেক্ট অংশ দেখতে পাচ্ছি। এখন এই জায়গার উপরে বেস করে বলা হচ্ছে যে ওয়ান অফ যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, তাহলে তার পরবর্তী নাউনটি প্লুরাল, পরবর্তী নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয়ে যায়, কিন্তু সেই নাউন বা প্রোনাউনের পরবর্তী ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার। তাহলে এটা একটু আমরা লিখে নেই যে ওয়ান অফ কোন একটা সেন্টেন্সে থাকলে নিয়মটি যদি বলি, আর একটু মোটা করে লিখি আপনাদের জন্য তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ান অফ কোন সেন্টেন্সে থাকলে, কোন সেন্টেন্সে থাকলে তার পরবর্তী
নাউন বা প্রোনাউন প্রোনাউনটি সিঙ্গুলার হয়, পরবর্তী নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয়, প্রোনাউনটি প্লুরাল হয়, কিন্তু তার পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়, যেই নিয়মে যদি আমরা বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। এখানে বলা হচ্ছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, যে কথাটা বলা হচ্ছে ওয়ান অফ যদি একটা সেন্টেন্সে থাকে এটা সিঙ্গুলার, তার পরবর্তী সাবজেক্টটি যেটা আছে এটা প্লুরাল হয়ে যায়, এবং এটা যেহেতু সিঙ্গুলার তার পরবর্তী ভার্বটিও হয়ে যায় সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার হয়ে যায়। এখন এটা লজিকটা আমরা যদি একটু বুঝি, খুব সহজ করে এটা লজিকটা একটু দেখি। দেখেন ওয়ান অফ একটা সেন্টেন্সে থাকা মানেটা কি, মানে একজনকে বোঝাচ্ছে। ওয়ান একটা সেন্টেন্সে একজনকে বোঝায়, ওয়ানটা তো একজনকে বোঝায়, আমরা আনডাউটেবলি বলতে পারি। এখন ওয়ানের পরে যখন অফ বলছে সেটা কি একটা তুলনা বোঝাচ্ছে না? ওয়ানের পরে অফ বসিয়ে বলা হচ্ছে 10 জনের মধ্যে থেকে একজন, বা 10 জন না হয়ে 100 জন হতে পারে। ওয়ানের পরে যখন আমরা অফ বসাচ্ছি তার মানে আমাদের বুঝে নিতে হবে তারপরে নিশ্চয়ই মানুষটা, অনেকগুলো মানুষ আছে, সেই অনেকগুলো মানুষের মধ্যে একটা মানুষের কথা বলা হচ্ছে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডস এর কথাটা বলছি, ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, এই ইজটা হয়েছে কেন? কারণ সাবজেক্টটা ছিল সিঙ্গুলার, ওয়ান তো ছিল সিঙ্গুলার, কারণ একজন মানুষকে সাবজেক্ট হিসেবে বোঝানো হচ্ছে ওয়ানের পরবর্তীতে। তাহলে যদি আমরা সেন্টেন্সের কথা বলি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, একজন মানুষের কথা বলা হচ্ছে 10 জনের মধ্যে থেকে, এবং একজন মানুষ যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটিও হয়েছে সিঙ্গুলার, সেজন্য ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কখন আমরা কি ভুলটা করি জানেন? আমরা ফ্রেন্ডস এর পরে চিন্তা করি আর হবে, কিন্তু ফ্রেন্ডস এর পরে কিন্তু কখনো আর বসার সুযোগ নেই, কারণ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল সাবজেক্ট, কিন্তু প্লুরাল এটা এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে না। প্লুরাল হলে এটা এখানে সাবজেক্ট না। এখানে যদি আমরা বলি সাবজেক্টটা হচ্ছে ওয়ান, সেজন্য ভার্বটাও ওয়ানের জন্যই হয়েছে ইজ, সেজন্য ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। আশা করছি এটা স্পষ্ট তো ধরতে পেরেছেন এই যে ব্যাপারটা। তাহলে যদি আমি অ্যান্সারটা বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। এরপর যদি আমি বলি রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ, one of the largest এবং লার্জেস্ট। দেখুন এখানে যে কথাটা বলা হচ্ছে, এই কথাটা বলা হচ্ছে যে রাজশাহী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, বা মানে থাকে না যে কয়েকটা সিটির মাঝখানে তুলনা করাকে বোঝাচ্ছে, যে বাংলাদেশে অনেকগুলো সিটি আছে যেগুলো বড় বড়, কিন্তু তার মধ্যে থেকে রাজশাহীও অন্যতম বড় হিসেবে, এই জাতীয় সেন্টেন্সটা বলা হচ্ছে। এখন নিশ্চয় এটা সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রিতে না, এটা ডিগ্রির একটা প্রশ্ন, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ডিগ্রিতে কি হয়, ডিগ্রিটা দিয়ে একটা অ্যাডজেক্টিভের মাঝখানে তুলনা করাকে বোঝায়। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে পজিটিভ ডিগ্রি, সেটাকে একটা মানুষের দোষ গুণ অবস্থা ইত্যাদিও বোঝানো যায়। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা বলতে পারি যে দুইয়ের মধ্যে যখন তুলনা বোঝায় তখন কম্পারেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভ ডিগ্রি যদি আমি বলি সেটা হচ্ছে দুইয়ের থেকে আরো অনেক বেশি মানুষের তুলনা যদি আমি বোঝাই, তাহলে সেটা হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, কেউ একজন কমেন্ট করেছেন, আরিফুদ্দিন স্যার আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর, ক্লিয়ার বোঝা যায়। থ্যাংক ইউ আরিফুদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই কমেন্ট করছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে সাথে যুক্ত হওয়ার জন্য। সচরাচর আমাদের যখন লাইভ হয়, আমাদের যে বিদ্যাবাড়ির মেইন পেজটি আছে সেই পেজ থেকে লাইভ হলে হয়তো বা আপনাদের সাথে ইন্টারাকশন করার খুব একটা সুযোগ থাকে না, কারণ তখন অনেক 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 স্টুডেন্ট থাকে। তো আজকের লাইভে আমাদের তুলনামূলক আমাদের যে পেজটি আছে এটা আসলে মাদার পেজ না, তো সেজন্য আমার হয়তো বা একটু ইন্টারাকশন করার সুযোগ হচ্ছে আপনাদের সাথে, তো সেজন্য ক্লাসটি একেবারে ফুল ইউটিলাইজ করার চেষ্টা করুন, আমি ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টও পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে যদি আমরা বলি যে তাহলে এটা যখন আমরা বলছি যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি, তিনটা ডিগ্রির মধ্যে তুলনাকে বোঝাচ্ছে, তাহলে লার্জের পজিটিভ, এটা যদি আমি পজিটিভ ডিগ্রি বলি সেটা হয়ে যেত কি লার্জ, পজিটিভ ডিগ্রিতে হতো কথাটা লার্জ। এখন কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়, লার্জার,
লার্জার হয় যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, লার্জ হয় পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ হয় লার্জার। এখন সুপারলেটিভ কি হয়? লার্জেস্ট, যেটি কিনা দুইয়ের অধিক মানুষের মধ্যে তুলনা করাকে বোঝায়। এখন দেখেন তো, যখন বলছে রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ, তো রাজশাহীর বাংলাদেশের মধ্যে যত সুগার গ্রোয়িং এরিয়া আছে তাদের মধ্যে একটা তুলনা করে রাজশাহীকে এগিয়ে রেখেছে, এটা বলা হচ্ছে। তাহলে এই জায়গার মধ্যে অ্যান্সার কি হতে পারে? অবশ্যই অ্যান্সারটি হতে পারে সুপারলেটিভ ডিগ্রিতে, কারণ কয়েকটি এলাকার মধ্যে বোঝানো হয়েছে। সেজন্য আমরা প্রথমেই বাদ দিতে পারি কি, এখানে সবগুলোই সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন যদি আমি বলি সুপারলেটিভ ডিগ্রির কন্ডিশন কি, সুপারলেটিভ ডিগ্রিতে একটা দা থাকে কথাটিতে, যখন সুপারলেটিভ ফর্ম আছে তার আগে একটা দা বসে, সেজন্য অ্যান্সারটা এটা হওয়ার সুযোগ নেই। ওয়ান অফ দ্য লার্জেস্ট, ওয়ান অফ লার্জেস্ট এটাও হওয়ার সুযোগ নেই, ওয়ান অফ দ্য লার্জারও হওয়ার সুযোগ নেই, কারণ এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাওয়ার সুযোগ আছে? অ্যান্সারটা হয়ে যাওয়ার সুযোগ আছে সি, কারণ সুপারলেটিভ ফর্মে আছে কথাটা। ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্থাৎ সুপারলেটিভ ফর্মে এই দা থাকে এবং লার্জেস্ট বা সুপারলেটিভ ফর্ম থাকে, সেজন্য এটা সুপারলেটিভ ফর্মে অ্যান্সারটা হয়ে যায় ওয়ান অফ দ্য লার্জেস্ট। এরপরের কোয়েশ্চেনটা যদি দেখি, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। এখন এটা হয়ে যাচ্ছে একটা প্রশ্ন যেটা কিনা ডিটারমিনার থেকে এসে থাকে। ডিটারমিনার সচরাচর এই জাতীয় জিনিসগুলোকে বোঝায়, যে জিনিসগুলো স্যার আমি দেখেই, স্যার আমার SMS দেখেই না, আমার সাথে এক যুগ বেশি কথা বলে না স্যার। আচ্ছা, এটা কে বললো? সুমাইয়া। না স্যার, এই যে আমি আপনার SMS দেখে ফেললাম এখন। জি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনিও আশা করছি ভালো আছেন। কেন আপনার SMS দেখবো না কেন? আমি সবার SMS দেখার চেষ্টা করি, যখন আমি দেখতে চেষ্টা করি, মানে যখন আমি দেখতে পাই তখন আমি মোটামুটি যতগুলো আছে সেগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি, ঠিক আছে? এখন দেখুন যে বলা হচ্ছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। কয়েকটা মানে কম্পারেটিভ কি বলে, যে যখন আমি মিল্ক বলছি এখানে কাউন্টেবল আনকাউন্টেবলের একটা ব্যাপার থাকে, ডিটারমিনারের একটা ব্যাপার থাকে। এখানে লিটল কেন বসবে, বা এখানে মাছ কেন বসবে না, বা অন্য কিছু কেন বসবে না? সচরাচর আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল শব্দটি বসে থাকে, এবং এ লিটল শব্দটি দ্বারা বোঝানো হয় কিছু পরিমাণে বা সামান্য পরিমাণে। লিটল অর্থ কি? একেবারেই নেই। লিটল অর্থ একেবারেই নেই, আর এ লিটল অর্থ সামান্য পরিমাণে আছে, ঠিক আছে? এ লিটল অর্থ হচ্ছে সামান্য পরিমাণে আসে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া। আপনাদের যমুনাকে ব্যাচের সাথে অনেকের সাথে আমার মোটামুটি খুব মানে তারা অনেক পছন্দ করে আমাকে, সেজন্য আমার মানে খুব আপনাদের কাছে কৃতজ্ঞতা আর কি। তো অনেক আমার ফেভারিট, আমার নিজেরও পছন্দের একটা ব্যাচ। তো যেটা বললাম যে এ বিগ অ্যামাউন্ট, এখানে বিগ অ্যামাউন্ট কেন হলো না? কারণ এখানে বিগ অ্যামাউন্টটা অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে হয় লিটল হবে, নয়তো এ লিটল হবে। মাছ হতে পারে, কিন্তু মাছ হবে না কেন? কারণ এখানে আনকাউন্টেবল নাউন হলেও এখানে মিল্ক যেহেতু কি বলে, যেটা মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন হিসেবে বেশি, এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় এ লিটল, যা বা সামান্য পরিমাণে। তাহলে যদি আমি বলি এ লিটল, এ লিটল কথাটির অর্থ কি? খুব সামান্য বা সামান্য পরিমাণে। খুব যদি নাও বলি, সামান্য পরিমাণে। এ লিটল অর্থ কি? সামান্য পরিমাণে, সামান্য পরিমাণে। এবং এ লিটল কথাটা বসে সবসময় তার আগে, আনকাউন্টেবল নাউনের আগে, এবং মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, মিল্ক ইন দ্য গ্লাস, তাই তার আগে একটা এ লিটল যদি আমি বসিয়ে দিই সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি হয়ে যায়? কি বলে, দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, এটাই হয়ে গেল এটার অ্যান্সার। তারপরে যদি দেখি, আই হ্যাভ আ বোট ড্যাশ, আই হ্যাভ আ বোট মেড অফ উড। এখানে দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ, এটা কোন প্রকারের ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে? যেই ফ্রেজটি পার্টিসিপলের মতো ব্যবহৃত হয় সেটাকে পার্টিসিপল ফ্রেজ বলা হয়। দেখুন তো এখানে পার্টিসিপল হিসেবে কি মেড অফ বা মেড কথাটা কি পাস্ট পার্টিসিপল না? মেকের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি মেড হয়ে যায় না? তাহলে এটা কি আমরা বলতে পারি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজের থেকেও তো বড় এটা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ আমরা বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলতে পারি? বলতে পারি না, কারণ এটা অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তাহলে আনডাউটেবলি এটার অ্যান্সারটা আমরা বলে নিতে পারি পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড অফ। এখন এখানে একটা কথা আছে, মেড অফ এবং মেড ফ্রম, যেটি নিয়ে স্টুডেন্টদের মধ্যে মাঝে মাঝে কনফিউশন তৈরি হয় যে মেড অফ কোনটা, আবার মেডের পরে ফ্রম কখন হয়, মেডের সাথে অফ কখন হয়, মেডের সাথে ফ্রম কখন হয়। এই দুটো ব্যাপার নিয়ে কিন্তু আমাদের কাছে মাঝে মধ্যে কনফিউশন হয়। তাহলে মেডের সাথে অফ হয় যখন
কোন একটা বস্তু কোন একটা মানে প্রোডাক্ট দ্বারা বা কোন একটা উপকরণ দ্বারা সরাসরি তৈরি হয়েছে এমন বোঝানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে মেড এর সাথে অফ বসে। কিন্তু কোন একটা বস্তু কোন একটা প্রোডাক্ট দ্বারা সরাসরি তৈরি হয়নি এমন বোঝাতে মেড এর সাথে ফ্রম বসে। তাহলে যদি আমি বলি যে এই সেন্টেন্সটার মধ্যে আই হ্যাভ আ বোট মেড অফ উড, এই যে বোটটা সেটা যে কাঠ দ্বারা সরাসরি তৈরি হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। যেই বস্তুটি আপনি দেখেই বুঝতে পারবেন যে এটি ওই উপকরণ দ্বারা তৈরি হয়েছে, এটা হচ্ছে সরাসরি তৈরি। যে বস্তুটি দেখে আপনি সরাসরি তৈরি, উপকরণটা দেখে আপনি মানে প্রোডাক্টটা দেখে আপনি উপকরণটা খুঁজে বের করতে পারবেন না বা আপনি সহজেই বুঝতে পারবেন না, সেটা হয়ে যায় মেড এর সাথে ফ্রম, কারণ বেশি সময় লাগছে। এখানে আমি একটা টেকনিক সচরাচর স্টুডেন্টদের বলি যে মেড অফ কথাটা যেহেতু অল্প পরিমাণে অক্ষর আছে তাই এটা দেখেই বোঝা যায়, দেখেই বোঝা যায় উপকরণটি কি দ্বারা তৈরি হয়েছে, দেখেই বোঝা যায়। এবং যদি আমি বলি যে মেড ফ্রম, এটা দেখেই বোঝা যায় না এটার উপকরণ কি, দেখেই বোঝা যায় না। এখন আমি যদি এটা একটা সেন্টেন্সের এক্সাম্পলে সেন্টেন্সে কনভার্ট করি, মেড ফ্রম পেপার ইজ মেড ফ্রম উড, আমি যদি বলি পেপার ইজ মেড ফ্রম উড, এই যে পেপার ইজ মেড ফ্রম উড বললো, এখানে ফ্রম কেন বসলো মেড এর সাথে? কারণ পেপার দেখে আপনি সরাসরি বলতেই কিন্তু পারবেন না যে এটা কাঠ দ্বারা তৈরি হয়েছে, সেজন্য এই জাতীয় ক্ষেত্রে মেড এর সাথে ফ্রম এবং মেড এর সাথে অফ বসে যখন সরাসরি দেখেই বোঝা যায়। আশা করছি এই ব্যাপারটাও ক্লিয়ার। আমরা একটা প্রিপোজিশন প্লাস সেন্টেন্স কারেকশনের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ারলি দেখে ফেললাম। আশা করছি এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে আরেকটা কোয়েশ্চেন, এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারি ইজ কল্ড, যে ডিকশনারি লেখে তাকে কি বলা হয়? তাকে যে হ্যাঁ পেপার মেড ফ্রম হবে, এক্স্যাক্টলি। অফ এর মানে হ্যাঁ ঠিক আছে। তো যখন আমি বলছি এ পারসন রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারি, যে ডিকশনারিটা লিখে এবং ডিকশনারিটা এডিট করে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। যে কিনা ডিকশনারিটা লিখে এবং ডিকশনারিটা মানে ডিকশনারি নিয়ে কাজ করে থাকে তাহলে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এটা, কিন্তু এতটুকু বলে আমি শেষ করব না, এটাকে টেকনিক দিয়ে আসলে চেষ্টা করব আমরা আয়ত্তে রাখার জন্য, যাতে ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট আমার জিনিসটা সলভ হয়ে যায়। কিভাবে সলভ করতে পারি ক্লাসের মধ্যে জিনিসটা যদি একটু খেয়াল করে দেখি, খেয়াল করে দেখবেন লেক্সিকোগ্রাফার এই কথাটা আমরা ডিকশনারি যখন খুঁজি, ডিকশনারিতে কোনো একটা কথা যখন খুঁজি, কোনো একটা লেখা যখন খুঁজি, তখন আমরা কি করি যে লেখা কোথায় আছে সেটা খুঁজি না, আমরা চিন্তা করি। আপনারা যদি একটু চিন্তা করেন সূক্ষ্ম করে বা একটু উচ্চারণগত দিক দিয়ে চিন্তা করেন, লেক্সি বা লেখা কোথায় আছে সেটা আপনি খুঁজতেছেন। লেক্সিকোগ্রাফার বা লেখাটা কোথায় আছে, লেক্সিকো মানে লেখাটা কোথায়, লেক্সিকো লেখাটা কোথায়, উচ্চারণটা কিন্তু কাছাকাছি মিলে যায়। তার মানে ডিকশনারিটা লেখাটা কোথায় সেটাকে আপনার খুঁজে বের করতে সাহায্য করে। তাহলে যে ডিকশনারি লিখে থাকে তিনি হচ্ছেন লেক্সিকোগ্রাফার। এখন বাকিগুলো আমরা সহজে টেকনিক দিয়ে বোঝার চেষ্টা করব। সেই টেকনিকটা কিভাবে বোঝার চেষ্টা করা যায় দেখেন তো এসে। লিথোগ্রাফার যেটা হচ্ছে যে কোনো তামার বা ধাতব পদার্থের উপরে লিখা মানে লিখন সম্পর্কিত যে বিদ্যা আছে সেটাকে লিথোগ্রাফার বলা হয়। এটাকেও যদি টেকনিক দিয়ে লিখি, ধাতু লিথিয়াম কি একটি ধাতু না? আমরা লিথিয়াম পড়েছি না? লিথিয়াম যেহেতু একটি ধাতু এবং লিথিয়াম এর মতোই তো মানে লেথিকোগ্রাফার বা লিথোগ্রাফার যখন বলা হচ্ছে, তো এই লিথিয়াম বা ধাতুর উপরে লেখা সম্পর্কিত গ্রাফিকি লেখা, তো ধাতুর উপরে লেখা সম্পর্কিত যে বিদ্যাগুলো আছে সেটা হয়ে যায় লিথোগ্রাফার। আলাদা আলাদা করে যদি চিন্তা করি সহজে টেকনিকে মনে রাখা যায়। এরপরে যদি যাই আমি টপোগ্রাফার কি কোন একটা স্থানের অবস্থান নির্ণায়ক যে বিদ্যা আছে সেটা হয়ে যায় টপোগ্রাফার। তাহলে টপোগ্রাফারটা যদি আমরা সহজে মনে রাখতে চাই, একটু চিন্তা করে দেখেন তো, কোন একটা স্থান আপনি ভালো করে সূক্ষ্মভাবে দেখতে পারেন কিভাবে? অবশ্যই সূক্ষ্মভাবে দেখতে পারেন উপর থেকে। নিশ্চয়ই নিচে থেকে কোন একটা স্থান ভালো করে বড় একটা আইডিয়া পাওয়া যায় না। আপনি যখন ছাদের উপরে যান অনেকটুকু জায়গা কিন্তু আপনি ভালো করে একটা অবস্থান সম্পর্কে আইডিয়া পান। তাহলে দেখেন তো এই টপ কথাটা কি টপোগ্রাফারের সাথে মোটামুটি যায় না, যে আপনি উপর থেকে উঠে পুরো অবস্থান সম্পর্কে একটা ধারণা পেতে পারেন, যে কোনো একটা জায়গার উপরে উঠে পুরো অবস্থান সম্পর্কে একটা মোটামুটি থরো ধারণা পেয়ে যাবেন, সেজন্য সেটা হয়ে যায় টপোগ্রাফার। আচ্ছা
স্যার ভিডিওতে ক্যাপশন কি আর সলভ করছেন কি? আচ্ছা, কি কোনটা বললো? এডি ডিকশনারিজ। হ্যাঁ ডিকশনারিজ, হ্যাঁ ঠিকই তো আছে। আমি তো একটার সাথে আরো কয়েকটাকে সলভ করছি। একটার সাথে আপনি বোঝেন নাই মনে হয় ব্যাপারটা, মাত্র মনে হয় ভিডিওতে আপনি এসেছেন। আমরা যখন একটা করছি, ক্যাপশনটা যখন একটা করছি, তখন আমরা একটার সাথে আরো কয়েকটা কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারছি। সেজন্য আপনি এটা একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, একটা কোয়েশ্চেনের সাথে আরো কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করছি। তাহলে এটা হয়ে যায় লেক্সিকোগ্রাফার হচ্ছে কি, যে সরি টপোগ্রাফার হচ্ছে কি উপর থেকে যখন পুরো জায়গাটাকে ভালো করে দেখা যায় সেটাকে বলা যায় টপোগ্রাফার। এবং লাইনোগ্রাফার হচ্ছে কি যখন কোন একটা জায়গা সম্পর্কে বা কোন একটা বাকযন্ত্র রিলেটেড যখন কোন একটা কথা টথা বলা হয়, সেই কথাগুলো যখন মানে আপনার মানুষ যখন ভাষা শিক্ষা হয় বা ভাষা শেখে, তখনকার যে বিদ্যাটা আছে সেটা হচ্ছে লাইনোগ্রাফার। তখন যদি আমরা একটু চিন্তা করি যে লার্ন কথাটা যদি আমরা বলি, তাহলে লার্ন আমরা মানে প্রথমে মানুষ কি শিখে, ভাষা শিক্ষা হয় বা ভাষা শেখে, সেজন্য সেটা হয়ে যায় লার্নোগ্রাফার বা ভাষা শিক্ষাবিদ। কি বলে যে ভাষা বা যে থাকে না উচ্চারণ জাতীয় শিক্ষার যে বিষয়টা আছে, সেটাকে যদি আমি বলি সেটাকে বলা হয় লার্নোগ্রাফার। অর্থাৎ এটার মধ্যে একটা দিয়ে আমরা সবগুলোকে টেকনিক্যালি আসলে হ্যান্ডেল করার চেষ্টা করলাম যেগুলো গুরুত্বপূর্ণ। এখন দেখেন যে জাতীয় প্রশ্নগুলো সচরাচর ব্যাংকের টাইপের যে প্রশ্ন আছে সেই টাইপের প্রশ্ন নিয়ে আসছি, কিন্তু ব্যাংকের টাইপের প্রশ্নটা যে দুনিয়ার অন্য কোথাও আসতে পারবে না সেটা কিন্তু ব্যাপার না। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ব্যাংকের থেকে আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাংকে আসে। তো সেই জন্য মোটামুটি জায়গাগুলো থেকে গুছিয়ে কয়েকটা জায়গা যেন আমরা কভার করতে পারি, সেভাবে কিন্তু আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। এরপরে যদি যাই, মিস্টার আতিক ড্যাশ রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। বলা হচ্ছে মিস্টার আতিক সচরাচর তুলনার ক্ষেত্রে যখন আমি বলি যে হ্যাঁ আচ্ছা ব্যাংক জবের কথা, না ব্যাংক জবের কথা, দেখেন এখানে যদি আপনারা কোয়েশ্চেন কোথায় এসেছে সেটা নিয়ে বলেন, এটা আসলে আমি বলবো যে একটু ইম্যাচুরিটি। কারণ আপনার প্রশ্ন সম্পর্কে তাহলে একটু আইডিয়া কম আছে আমাদের। কারণ কোন জায়গা থেকে টপিকটা যদি ধরি, টপিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি যখন জব সলিউশন বা একটা কি বলে যে একটা যখন আমাদের কাছে ওয়ার্ড ফাইলগুলো ছিল, সেই ওয়ার্ড ফাইলগুলো থেকে যখন আলাদা আলাদা করছি, সেই যেই জায়গার যেই টপিকটা গুরুত্বপূর্ণ সেখান থেকে, তো সেটা কোন জায়গায় এসেছে সেটা তো গুরুত্বপূর্ণ না, আমার কাছে টাইপটা গুরুত্বপূর্ণ। দুনিয়ার এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো জায়গার পিএসসি ব্যতীত যে তাদের সিলেবাস থাকে। তো বেসিক্যালি আমরা কিভাবে জিনিসটা শিখি, আস্তে আস্তে অ্যানালাইসিস করে শেখার চেষ্টা করি যে আসলে কোন জায়গা থেকে আসে প্রশ্নগুলো। ঠিক আছে, এখন যদি যাই, মিস্টার আতিক ড্যাশ রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। তাহলে আমরা সচরাচর জানি কি তুলনার ক্ষেত্রে বা সচরাচর আমরা কি জানি যে দুটো উত্তম উপদেশ বলার ক্ষেত্রে উড রাদার কথাটি অথবা হ্যাড বেটার কথাটি ব্যবহৃত হতে পারে। সেটাকে বলা যায় কি উত্তম উপদেশ, হ্যাড বেটার অথবা উড রাদার। এই কি বলে উত্তম উপদেশ বোঝাতে হ্যাড বেটার অথবা উড রাদার ব্যবহৃত হতে পারে। উত্তম উপদেশ। তাহলে এখানে দেখেন তো বলা হচ্ছে মিস্টার আতিক ড্যাশ রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। নিশ্চয়ই উত্তম উপদেশই বোঝাচ্ছে, কোন একটা কিছুর উত্তম উপদেশ বোঝাচ্ছে। সেই জায়গায় আমরা বলতে পারি অবশ্যই মাস্ট হওয়া উচিত না, হ্যাজ টু হওয়া উচিত না, কুড হওয়া উচিত না, অবশ্যই উড হওয়া উচিত। তাহলে উডের পরে উড রাদার, যেটা উত্তম উপদেশ বোঝানো যায়, এটার অ্যান্সার হয়ে যায় ডি। দ্য হেডমাস্টার ইজ দ্য ড্যাশ পার্সন ইন দ্য ভিলেজ। বলা হচ্ছে দ্য হেডমাস্টার, এটাও কিন্তু একটা ডিগ্রি থেকে প্রশ্ন, যে কি টাইপের ব্যক্তিত্ব বা হেডমাস্টারটা কোন প্রকারের, মানে কেমন পরিমাণে ওয়াইজ। এখানে ওয়াইজার যেটা ডিগ্রি থেকে প্রশ্ন, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যদি আমি বলি যে অনেকের মধ্যে তুলনা বোঝাতে সুপারলেটিভ, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ, এবং একজনের যদি দোষ গুণের কথা বলে তাহলে সেটা পজিটিভ ডিগ্রি। তাহলে যদি আমরা যাই যে পজিটিভ ডিগ্রিতে ওয়াইজ, কম্পারেটিভ ডিগ্রিতে ওয়াইজার এবং সুপারলেটিভ ডিগ্রিতে কি ওয়াইজেস্ট। এবার যদি আমরা দেখি এখানে ওয়াইজেস্ট কোথায় আছে, দ্য হেডমাস্টার ইজ দ্য ড্যাশ পার্সন ইন দ্য ভিলেজ। তো এখানে কম্পারেটিভ তো না হয়ে সুপারলেটিভ হবে, কারণ এখানে একজন মানুষকে পুরো গ্রামের মধ্যে সব থেকে প্রজ্ঞাবান বা সব থেকে বিবেকবান ব্যক্তির কথা বলা হচ্ছে। দ্য হেডমাস্টার ইজ দ্য ওয়াইজেস্ট পার্সন। ওয়াইজার হলে দুইজনের মধ্যে তুলনা বোঝাতো, যেহেতু ওয়াইজেস্ট বলছে তার মানে দুইয়ের অধিক বা অনেকের মধ্যে
তুলনা করাকে বোঝাচ্ছে, সেজন্য এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি দ্য ওয়াইজেস্ট পারসন ইন দ্য ভিলেজ।